ক্লাস 12-এর অ্যাকাউন্টেন্সির পার্ট বির একটা চ্যাপ্টার আমরা করেছি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা পার্ট এর একটা চ্যাপ্টার স্টার্ট করব। পার্ট এর অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল আমরা স্টার্ট করব। আজকে আমরা এই চ্যাপ্টারের একটু থিওরি বেসড কোয়েশ্চেনগুলো আগে পড়ে নেব, তারপর আমরা অঙ্কে যাব। তো প্রথমে আমি বলবো যে এই চ্যাপ্টারে কী কী থিওরিটিক্যাল কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে বা কী কী থিওরিটিক্যাল কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে। তো কোয়েশ্চেনগুলো আমি পরপর বলবো। ফার্স্ট, 1 নম্বর কোয়েশ্চেন, ডেফিনেশন অফ কোম্পানি, কোম্পানির সংজ্ঞা। নাম্বার 2, ফিচার্স অফ কোম্পানি, অর্থাৎ কোম্পানির বৈশিষ্ট্য। নাম্বার 3, কাইন্ডস অফ কোম্পানি, অর্থাৎ কোম্পানির প্রকারভেদ। নাম্বার 4, ডিফারেন্স বিটুইন পাবলিক কোম্পানি অ্যান্ড প্রাইভেট কোম্পানি, অর্থাৎ পাবলিক কোম্পানি আর প্রাইভেট কোম্পানির মধ্যে পার্থক্য। নাম্বার 5, ডেফিনেশন অফ শেয়ার, শেয়ার কাকে বলে। নাম্বার 6, কাইন্ডস অফ শেয়ার, কাইন্ডস অফ শেয়ার দু রকম হয়, ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার। তো এই দুটো থেকেই তোমাদের দুটো করে কোয়েশ্চেন পড়তে হবে, অর্থাৎ ইকুইটি শেয়ার ক্যাপিটাল থেকে ডেফিনেশন অ্যান্ড ফিচার্স, আর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থেকেও ডেফিনেশন অ্যান্ড ফিচার্স। নাম্বার 7, শেয়ার ওয়ারেন্ট, শেয়ার ওয়ারেন্ট কাকে বলে। নাম্বার 8, দুটো পার্থক্য আছে, ডিস্টিংশন বিটুইন ইকুইটি শেয়ার অ্যান্ড প্রেফারেন্স শেয়ার। আর নাম্বার বি, শেয়ার অ্যান্ড স্টক। এই থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে আসে, কিন্তু আমি এই কোয়েশ্চেনগুলো ডিটেলসে আলোচনা করব না, কারণ তোমরা কোয়েশ্চেনগুলো শুনেই বুঝতে পারছো যে এই সব কটা কোয়েশ্চেন কিন্তু তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো। ক্লাস 11-এর পার্ট এ থেকেও কিছুটা পেয়েছো, যেমন কোম্পানি রিলেটেডগুলো পার্ট এতে ছিল, আর শেয়ার রিলেটেড ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার সেগুলো কিন্তু পার্ট বিতে ছিল। তাই এই কোয়েশ্চেনগুলো তোমরা বিএসটিডিতে ক্লাস 11-এ পড়েছো, তাই এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমি ডিটেলসে আর পড়াবো না। জাস্ট কোয়েশ্চেনগুলো তোমাদের বলে দিলাম, তোমরা এই বই থেকেও পড়তে পারো, তোমাদের ক্লাস 12-এর অ্যাকাউন্টেন্সি বইয়ের অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটালের মধ্যেও আছে, আর তোমরা বিএসটিডি বই থেকেও ক্লাস 11-এর বিএসটিডি বই থেকেও কিন্তু পড়ে নিতে পারো। এই কোয়েশ্চেনগুলোর মধ্যে আমি দুটো জিনিস একটুখানি বলে দেবো, যেটা হচ্ছে নাম্বার 3-এ যে কোয়েশ্চেনটা বললাম, কাইন্ডস অফ কোম্পানি, অর্থাৎ কোম্পানির প্রকারভেদ। এখানে কি কি কাইন্ডস হয় বা কি কি কাইন্ডস তোমাদের পড়তে হবে সেগুলো আমি একটু বলে দেব। অন দ্য বেসিস অফ, অনেকগুলো বেসিসে আছে, তো পরপর বেসিসগুলো বলবো, আর তার আন্ডারে কি কি কোম্পানি আছে সেগুলো বলবো। সেগুলোও কিন্তু তোমাদের সবই আগে পড়া, 11-এ পড়া। ফার্স্ট দেখো বলছে নিগমবদ্ধ অনুযায়ী, মানে অন দ্য বেসিস অফ ইনকর্পোরেশন, ইনকর্পোরেশন অনুযায়ী বিধিবদ্ধ কোম্পানি অর্থাৎ স্ট্যাটুটরি কোম্পানি, আর নিবন্ধিত কোম্পানি মানে রেজিস্টার্ড কোম্পানি। তাহলে নিগমবদ্ধ অনুযায়ী কোম্পানি দু রকমের, স্ট্যাটুটরি কোম্পানি বা বিধিবদ্ধ কোম্পানি, আর রেজিস্টার্ড কোম্পানি বা নিবন্ধিত কোম্পানি। নাম্বার 2-তে দায় অনুযায়ী, অর্থাৎ অন দ্য বেসিস অফ লায়াবিলিটি, লায়াবিলিটি অনুযায়ী 3 রকম হয়, শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায়যুক্ত কোম্পানি, কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স। নাম্বার 2, গ্যারেন্টিযুক্ত দায় বিশিষ্ট কোম্পানি, কোম্পানি লিমিটেড বাই গ্যারেন্টি। আর নাম্বার 3, সীমাহীন দায় সম্পন্ন কোম্পানি, আনলিমিটেড লায়াবিলিটি কোম্পানি। এটা হচ্ছে দায় অনুযায়ী 3 রকম ভাগ। নেক্সট নাম্বার 3-তে আছে সদস্য সংখ্যার বিচারে, অন দ্য বেসিস অফ নাম্বার অফ মেম্বার্স, অন দ্য বেসিস অফ নাম্বার অফ মেম্বার্স। কী কী আছে? নাম্বার 1 প্রাইভেট কোম্পানি, আর নাম্বার 2 পাবলিক কোম্পানি, অর্থাৎ সদস্য সংখ্যার বিচারে প্রাইভেট কোম্পানি আর পাবলিক কোম্পানি। ক্লাস 11-এর পার্ট এতে এটা রিলেটেড তোমাদের কিন্তু ডিটেলসে সবই পড়া আছে। নাম্বার 4-এ আছে নিয়ন্ত্রণের ভিত্তিতে,
অন দ্য বেসিস অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের ভিত্তিতে। কি কি? নিয়ন্ত্রণকারী কোম্পানি মানে হোল্ডিং কোম্পানি, আর অধীনস্থ কোম্পানি মানে সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে নিয়ন্ত্রণের ভিত্তিতে দুরকম, নিয়ন্ত্রণকারী কোম্পানি হোল্ডিং কোম্পানি, আর অধীনস্থ কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি। আর লাস্ট নাম্বার 5-এ মালিকানার ভিত্তিতে অন দ্য বেসিস অফ ওনারশিপ, মানে মালিকানার ভিত্তিতে দুরকম হয়, সরকারি কোম্পানি আর বেসরকারি কোম্পানি। মালিকানার ভিত্তিতে দুরকম। তাহলে এই 5 রকম বেসিসের মধ্যে কি কি আছে সেগুলো কিন্তু তোমাদের আসে পরীক্ষায়, কিন্তু পুরোটা একসাথে আসবে না, মানে প্রকারভেদগুলি আলোচনা করো, কোম্পানির প্রকারভেদ আলোচনা করো, আসে না। জেনারেলি যে কোনো একটা দিয়ে কাকে বলে আসে, মানে ধরো হয়তো বললো হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যাটুটরি কোম্পানি, বা গ্যারেন্টিযুক্ত দায় বিশিষ্ট কোম্পানি বা কোম্পানি লিমিটেড বাই গ্যারেন্টি কাকে বলে, নিয়ন্ত্রণকারী কোম্পানি হোল্ডিং কোম্পানি কাকে বলে। এইভাবে যে কোনো একটা প্রকার দিয়ে 1 মার্কসের কোশ্চেন আসে, বা এমসিকিউতেও অনেক সময় আসতে পারে। তাই এই কাইন্ডসগুলো তোমাদের পড়ে নিতে হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে শেয়ার ওয়ারেন্টটা একটুখানি আমি বলে দেবো। শেয়ার ওয়ারেন্টে কি বলেছে? ভারতীয় কোম্পানি আইনের 114 ধারায় বলা আছে, পরিমেল নিয়মাবলীতে বিধান থাকলে এবং কেন্দ্রীয় সরকারের পূর্ব সম্মতি নিয়ে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি শেয়ার ওয়ারেন্ট বন্টন করতে পারে। অর্থাৎ পরিমেল নিয়মাবলীতে যদি বিধান থাকে আর কেন্দ্রীয় সরকারের থেকে কোম্পানিগুলো যদি আগে থেকে সম্মতি নিয়ে থাকে, তাহলে একটা শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি মানে কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স, তারা কিন্তু শেয়ার ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তবে এই শেয়ার ওয়ারেন্ট বন্টনের সময় মনে রাখতে হবে যে তা যেন পূর্ণ আদায়কৃত শেয়ার মানে ফুললি পেড আপ শেয়ার হয়। অর্থাৎ ফুললি পেড আপ শেয়ার ছাড়া শেয়ার ওয়ারেন্ট ইস্যু করা যায় না, এবং কোম্পানি তার সিলমোহর যুক্ত করে শেয়ার ওয়ারেন্টের বাহককে জানায় যে তিনি কতগুলি শেয়ারের মালিক। সুতরাং বলা যেতে পারে শেয়ার ওয়ারেন্ট এক ধরনের পরোয়ানা, এক ধরনের গুরুত্বপূর্ণ দলিল, যার বাহক এই পরোয়ানার ভিত্তিতে জানতে পারে তিনি কোম্পানির কতগুলো শেয়ারের মালিক। তাহলে এটা হচ্ছে তোমার শেয়ার ওয়ারেন্ট। ডেফিনেশনটাই শুধু আসে অনেক সময়। আর আরেকটা কথা মনে রাখবে, কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি কান্ট ইস্যু এনি শেয়ার ওয়ারেন্ট। প্রাইভেট কোম্পানি কিন্তু কোনো শেয়ার ওয়ারেন্ট ইস্যু করতে পারে না। তাহলে এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো তোমরা পড়বে, কিন্তু এর থেকে কম্পালসারি অঙ্ক আসে। অঙ্ক দুরকম আসে, একটা 6 মার্কসের বড় কোশ্চেন আসে, আর একটা 4 মার্কসের ছোট কোশ্চেন আসে। তো যখন আমরা অঙ্ক করব তখন আমি ডিটেলসে এগুলো আলোচনা করে দেব। কিন্তু অঙ্ক করার আগে কিছু থিওরিটিক্যাল ব্যাপার তোমাদের জানতে হবে, অর্থাৎ কিছু ছোট ছোট টার্ম আছে, সেই টার্মগুলো কিন্তু তোমাদের আগে জেনে নিয়ে তারপর অঙ্ক করতে হবে। তো সেই টার্মগুলো সম্বন্ধে আমি এখানে ডিটেলস আলোচনা করব। ফার্স্ট যে টার্মটা আমি বলবো সেটা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল, অনুমোদিত মূলধন। অথরাইজড ক্যাপিটাল তোমরা অঙ্ক করার সময় 3 রকম ক্যাপিটালের টার্ম শুনবে। এক হচ্ছে অথরাইজড ক্যাপিটাল, সেকেন্ড হচ্ছে ইস্যুড ক্যাপিটাল, আর থার্ড হচ্ছে সাবস্ক্রাইবড ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন কাকে বলে? না, কোম্পানি গঠনের জন্য স্মারকলিপি বা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন প্রস্তুত করতে হয়। তোমরা এটা জানো যে কোম্পানি যখনই ফর্ম হয় তখন তার একটা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন থাকে। এই মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী যে পরিমাণ মূলধন নিবন্ধক দ্বারা অনুমোদিত হয়, অর্থাৎ কোম্পানির রেজিস্টার প্রত্যেক কোম্পানির জন্য একটা নাম্বার অফ শেয়ার লিমিটেড করে দেয়। সেই নাম্বার অফ শেয়ারটাকে যেটুকু নিবন্ধক দ্বারা মানে রেজিস্টার দ্বারা লিমিটেড থাকে, সেইটাকেই বলা হচ্ছে অনুমোদিত মূলধন। যেটুকু একটা কোম্পানিকে রেজিস্টার্ড অনুমোদন করে দেয় সেটাই কিন্তু ওই কোম্পানির শেয়ার মূলধন হিসেবে সর্বাধিক, এবং কোম্পানি তার বেশি পরিমাণ শেয়ার বিলি করতে পারে না। একটা রেজিস্টার যদি কোনো কোম্পানির জন্য বলে দেয় যে তার অথরাইজড ক্যাপিটাল হচ্ছে 50,000 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ₹10 পার শেয়ার, মানে 10 টাকা প্রতি শেয়ার দাম হিসেবে 50,000 শেয়ার সে ম্যাক্সিমাম ইস্যু করতে পারে সেই কোম্পানিটা, তাহলে এটাই তার অথরাইজড ক্যাপিটাল।
আর এই 50,000 শেয়ারের বেশি শেয়ার কিন্তু কোনো মতেই সেই কোম্পানি ইস্যু করতে পারবে না। তো এটাই হচ্ছে অথরাইজড ক্যাপিটাল। নেক্সট টার্ম কি আছে? ইস্যুড ক্যাপিটাল, বিলিকৃত মূলধন। এই যে অথরাইজড ক্যাপিটাল, এই অথরাইজড ক্যাপিটালের পুরোটাই যে একটা কোম্পানিকে একবারে জনসাধারণের কাছে ইস্যু করতে হবে তা কিন্তু নয়। তাহলে অনুমোদিত মূলধনের মানে অথরাইজড ক্যাপিটালের যে অংশ জনসাধারণের কাছে বিক্রি করার জন্য উপস্থাপন করা হয় সেই পরিমাণ মূলধনকে বিলিকৃত মূলধন বলে। অনুমোদিত মূলধনের যে অংশ মানে 50,000 শেয়ারের মধ্যে আমি যদি 30,000 শেয়ার আপাতত জনসাধারণের কাছে ইস্যু করি মানে জনসাধারণের কাছে বিক্রি করতে চাই, তাহলে আমার 30,000 শেয়ারটা হচ্ছে ইস্যুড ক্যাপিটাল। তাহলে আরেকবার আমি ডেফিনিশনটা বলে দিই। অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিক্রি করার জন্য উপস্থাপন করা হয় সেই পরিমাণ মূলধনকে বিলিকৃত মূলধন বলা হয়। নাম্বার 3 কি বলেছিল? সাবস্ক্রাইবড ক্যাপিটাল মানে বিকৃত মূলধন। অর্থাৎ যতটা মূলধন জনসাধারণের কাছে একটা কোম্পানি ইস্যু করবে সবটাই জনসাধারণ নাও কিনতে পারে, সবটাই জনসাধারণের কাছে বিক্রি নাও হতে পারে। আমি 50,000 আমার অথরাইজড ক্যাপিটাল, তার মধ্যে আমি আপাতত 30,000 শেয়ার আমি ইস্যু করেছি জনসাধারণের কাছে, কিন্তু জনসাধারণ 30,000 শেয়ার কেনেনি, 28,000 শেয়ার জনসাধারণ কিনেছে। তাহলে এই 28,000 শেয়ারটা হচ্ছে তোমাদের সাবস্ক্রাইবড ক্যাপিটাল বা বিকৃত মূলধন। তাহলে আমি প্রথম থেকে আরেকবার বলে দিই, অথরাইজড ক্যাপিটাল একটা কোম্পানির নিবন্ধক মানে রেজিস্টার যতটা পারমিশন দেয় একটা কোম্পানিকে ম্যাক্সিমাম যত পরিমাণ শেয়ার সে জনসাধারণের কাছে ইস্যু করতে পারবে সেই পরিমাণ শেয়ারটাকে অথরাইজড ক্যাপিটাল বলে। এই অথরাইজড ক্যাপিটালের মধ্যে পুরোটাই যে কোম্পানিকে জনসাধারণের কাছে একেবারে ইস্যু করতে হবে ডাজন্ট ম্যাটার। তাহলে যতটুকু পরিমাণ ইস্যু করতে পারবে সেই পরিমাণটাকে বলা হয় ইস্যুড ক্যাপিটাল, অর্থাৎ কোম্পানি যতটুকু পরিমাণ ইস্যু করতে চায়। এবারে ইস্যুড ক্যাপিটালটা পুরোটা জনসাধারণ নাও কিনতে পারে। জনসাধারণ যেটুকু পরিমাণ জিনিস কিনবে অর্থাৎ যেটুকু শেয়ার বিক্রি হয়েছে বা যত সংখ্যক শেয়ারের জন্য অর্থ কোম্পানি পেয়েছে সেটাই হচ্ছে তার বিকৃত মূলধন। নেক্সট যে টার্মটা দেখব সেটা হচ্ছে কল্ড আপ ক্যাপিটাল মানে তলবি মূলধন। কল্ড আপ ক্যাপিটাল কাকে বলে? শেয়ারের অর্থ যখন জনসাধারণের কাছ থেকে আদায় করা হয় তখন তা একসঙ্গে আদায় করা হয় না। অর্থাৎ একটা শেয়ারের দাম মানে পার শেয়ার যদি 10 রুপিস হয় তাহলে জনসাধারণের কাছ থেকে কিন্তু ওই 10 টাকা পুরো একেবারে আদায় করা হয় না, কয়েকটা ইনস্টলমেন্টে সংগ্রহ করা হয়ে থাকে। এবার এই বিকৃত শেয়ারের যে পরিমাণ টাকা কোম্পানি জনসাধারণের কাছ থেকে তলব করেছে অর্থাৎ যে পরিমাণ টাকা জনসাধারণের কাছ থেকে চেয়েছে আদায় করার জন্য সেইটাকেই বলা হচ্ছে তলবি মূলধন। তাহলে এই যে আমি বললাম যে কয়েকটা ইনস্টলমেন্টে আদায় করে, সেই ইনস্টলমেন্টগুলোর কিছু নাম আছে, তো সেই ইনস্টলমেন্টগুলো দেখে নিই। প্রথম বলেছে অ্যাপ্লিকেশন, প্রথম যে ইনস্টলমেন্টটা টাকা চায় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। সেকেন্ড ইনস্টলমেন্ট অ্যালটমেন্ট, আর থার্ড ইনস্টলমেন্ট কলস। এই কলসটাকেও আবার ভাগ করে নিতে পারে মানে ফার্স্ট কল, সেকেন্ড কল, ফাইনাল কল। তাহলে প্রথম ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেশন, সেকেন্ড ইনস্টলমেন্টকে বলে অ্যালটমেন্ট, থার্ড ইনস্টলমেন্টকে বলে কলস অর্থাৎ ফার্স্ট কল, সেকেন্ড কল, ফাইনাল কল। আমি একটা এক্সাম্পল যদি বলি যে একটা শেয়ারের ভ্যালু 10 টাকা, তার মধ্যে অ্যাপ্লিকেশানের সময় 3 টাকা, অ্যালটমেন্টে 2 টাকা, ফার্স্ট কলে 2 টাকা, সেকেন্ড কলে 2 টাকা আর ফাইনাল কলে 1 টাকা, এইভাবে ইনস্টলমেন্টে ভাগ করে জনসাধারণের কাছ থেকে 10 টাকা শেয়ারের ভ্যালু নেওয়া হয়। এই ইনস্টলমেন্টগুলোর মধ্যে যতটা পরিমাণ টাকা আপাতত জনসাধারণের কাছে তলব করা হয়েছে, মানে ধরো অ্যালটমেন্টে 3 টাকা আর অ্যালটমেন্টে 2 টাকা, অ্যাপ্লিকেশানে 3 টাকা, অ্যালটমেন্টে 2 টাকা, এই 5 টাকা আপাতত চাওয়া হয়েছে। তাহলে এই 5 টাকাটাই হচ্ছে তোমার কল্ড আপ ক্যাপিটাল। যতটুকু জনসাধারণের কাছ থেকে চাওয়া হয়েছে ততটাই হচ্ছে তোমার তলবি মূলধন বা কল্ড আপ ক্যাপিটাল।
এবার এই যে তিনটে টার্ম বললাম, অ্যাপ্লিকেশান, অ্যালটমেন্ট আর কলস, এগুলো নিয়ে একটুখানি বলে দেবো। অ্যাপ্লিকেশানটা কি না, কোনো পাবলিক লিমিটেড কোম্পানি যখন শেয়ার ইস্যু করতে যায় তখন জনসাধারণের কাছে একটা প্রসপেক্টাস ইস্যু করতে হয়, সেই বা বিবরণপত্র। সেই প্রসপেক্টাসের মধ্যে যাবতীয় শেয়ার রিলেটেড ইনফরমেশান, মানে কোম্পানির নাম কি, কোম্পানিটা কতটা শেয়ার ইস্যু করতে চায়, পার শেয়ারের দাম কত, পুরো ডিটেলস লেখা থাকে। সেই আবেদনপত্রের সাথে শেয়ারের অ্যাপ্লিকেশান মানিটাও বলা থাকে, কারণ কোনো জনসাধারণ যদি ওই শেয়ার কিনতে ইচ্ছুক হয়, ওই কোম্পানির শেয়ার কিনতে ইচ্ছুক হয়, তাহলে সে ওই কোম্পানির থেকে কতটা টাকা অ্যাপ্লিকেশানের সঙ্গে দিতে হবে, মানে কেনার সময় দিতে হবে, সেই ভ্যালুটাও ওই অ্যাপ্লিকেশানে লেখা থাকে। এটাই হচ্ছে তোমার শেয়ার অ্যাপ্লিকেশান। মানে পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণপত্র প্রচার করার পর যেসব জনসাধারণ সেই বিবরণপত্রে লিখিত তথ্যের ভিত্তিতে, অবশ্যই কিন্তু যে জনসাধারণ কিনতে চায় তাকে রিটেন ডকুমেন্ট দিতে হয়, লিখিত তথ্যের ভিত্তিতে উৎসাহিত হয়ে শেয়ার কেনার আবেদন করেন। বিবরণপত্রে আবেদনকারীকে তার আবেদনপত্রের সাথে শেয়ারের অভিহিত মূল্য, মানে নমিনাল ভ্যালুর কতটা অংশ দেবার জন্য নির্দেশ থাকে, সেটাও কিন্তু ওই অ্যাপ্লিকেশানেই উল্লেখ থাকে। এরপরের ইনস্টলমেন্টের নাম কি, অ্যালটমেন্ট। তাহলে অ্যালটমেন্ট বলছে কি, শেয়ার যারা কিনতে ইচ্ছুক তাদের কাছ থেকে আবেদনপত্র পাওয়ার পর, অর্থাৎ যারা শেয়ার কিনতে ইচ্ছুক হবে তারা নিশ্চয়ই সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে, করে কোম্পানিতে জমা দেবে। সেই অ্যাপ্লিকেশান ফর্মটা বা আবেদনপত্র পাওয়ার পর কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের কাজ হচ্ছে পরিচালক মণ্ডলীর সভা ডাকা, মানে একটা মিটিং ডাকা। এই সভায় আবেদনপত্রগুলো বিবেচিত হয়, অর্থাৎ যে অ্যাপ্লিকেশানগুলো পাওয়া গেছে সেগুলো বিবেচিত হয়। বিবেচনার পর কোম্পানির পরিচালকগণ শেয়ার আবেদনকারীদের শেয়ার মঞ্জুর করেন, অর্থাৎ শেয়ারগুলো অ্যাকসেপ্ট করে। এই শেয়ার অ্যাকসেপ্ট করাকেই বলা হয় শেয়ার আবন্টন বা শেয়ার অ্যালটমেন্ট। যখনই শেয়ারগুলো অ্যাপ্লিকেশান জনসাধারণের কাছ থেকে পায় কোম্পানিগুলো, তারপর সেই শেয়ারগুলো কোম্পানি যেগুলো অ্যাকসেপ্ট করে, কারণ অনেক সময় দেখা যায় যে যতটা পরিমাণ আমি ইস্যু করতে চাই তার থেকে বেশি অ্যাপ্লিকেশান এসছে। মানে ধরো আমি 30,000 শেয়ার ইস্যু করেছি, আমার কাছে 40,000 অ্যাপ্লিকেশান এসছে, কিন্তু আমার কাছে শেয়ার তো 30,000। তাহলে আমাকে প্রথম 30,000 বা কোন পরিচালক মণ্ডলীর সভায় যেভাবে ডিসাইড হবে সেই অনুযায়ী আমি 30,000 শেয়ার অ্যাকসেপ্ট করব, আর বাকি 10,000 রিফান্ড করে দেব। তাহলে এই যে 30,000 শেয়ার কোম্পানি অ্যাকসেপ্ট করলো, সেটাকেই বলা হচ্ছে শেয়ার অ্যালটমেন্ট। আর নেক্সট যেটা আছে, নেক্সট ইনস্টলমেন্ট হচ্ছে তলব বা কলস। শেয়ারের জন্য আবেদন বা আবন্টনের অর্থ পাওয়ার পর, শেয়ার হোল্ডারদের নাম নথিভুক্ত হওয়ার পর শেয়ার হোল্ডারের কাছ থেকে শেয়ারের বাকি মূল্য বিভিন্ন ইনস্টলমেন্টে আদায় করে। এই ইনস্টলমেন্টগুলোকেই বলা হচ্ছে কল মানি। অর্থাৎ অ্যাপ্লিকেশান পাওয়ার পর এবং অ্যালটমেন্টের টাকা পাওয়ার পর শেয়ার হোল্ডারদের নাম কোম্পানির খাতায় রেজিস্টার্ড হয়। সেই রেজিস্টার হওয়ার পর শেয়ার হোল্ডারদের কাছ থেকে বাকি টাকাটা আদায় করার জন্য চায়। তখন এই বাকি টাকাটা আদায় করার জন্য যে ইনস্টলমেন্টের মাধ্যমে টাকা চায় সেটাই হচ্ছে কল মানি। এই কল আবার ভাগ করে নেওয়া যেতে পারে, অর্থাৎ ফার্স্ট কল, সেকেন্ড কল, ফাইনাল কল, এভাবে কল মানিটাও ভাগ করে নেওয়া যেতে পারে। তাহলে এই হচ্ছে তোমার তলবি মূলধন। এর পরের টার্ম আদায়কৃত মূলধন, অর্থাৎ পেড আপ ক্যাপিটাল। কোম্পানি যত পরিমাণ অর্থ শেয়ার মালিকদের কাছে তলব করে, সেই পরিমাণ অর্থ শেয়ার মালিকরা সবসময় পরিশোধ নাও করতে পারে। অর্থাৎ আমি অ্যাপ্লিকেশানের টাকা পেয়েছি, অ্যালটমেন্টের টাকা তাদের কাছ থেকে চেয়েছি, কিন্তু সব শেয়ার হোল্ডার হয়তো আমাকে অ্যালটমেন্টের টাকা দিতে পারলো না। তাহলে যে কজন আমাকে টাকা দিতে পারবে, অর্থাৎ তলবি মূলধনে যেটুকু আমি চেয়েছি সেই মূলধনের যে অংশ প্রকৃত আদায় হয়েছে, অর্থাৎ যতটা আদায় করা গেছে, সেটাই হচ্ছে আদায়কৃত মূলধন। মানে আমি 30,000 শেয়ার ইস্যু করেছি, আমি 30,000 শেয়ারের অ্যাপ্লিকেশান মানি পেয়েছি, অ্যালটমেন্টের সময় আমি 30,000 শেয়ারের টাকা পেলাম না, আমি হয়তো 28,000 শেয়ারের টাকা পেলাম। তাহলে এই 28,000 শেয়ার হচ্ছে আমার পেড আপ ক্যাপিটাল। আর পরের টার্ম অনাদায়ী মূলধন বা কলস ইন এরিয়ার, অর্থাৎ যে পরিমাণ টাকাটা আমি পেলাম না, মানে 28,000 শেয়ারের টাকা আমি পেলাম, কিন্তু বাকি 2,000 শেয়ারের টাকা তো আমি এখনও পাইনি, সেই 2,000টাই হচ্ছে আমার কলস ইন এরিয়ার বা অনাদায়ী মূলধন। তলবি মূলধনের যে অংশ আদায় করা যায়নি তাকেই বলা হচ্ছে,
অর্থাৎ শেয়ার মালিকগণ পরিশোধ করেনি তাকেই বলা হচ্ছে অনাদায়ী মূলধন বা কলস ইন এরিয়ার। এই যে 6টা টার্ম আমি বললাম, অর্থাৎ তোমাদের অথরাইজড ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, সাবস্ক্রাইবড ক্যাপিটাল, কলড আপ ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল, কলস ইন এরিয়ার, এগুলোর ডেফিনেশানগুলো আর তার সাথে অ্যাপ্লিকেশান, অ্যালটমেন্ট আর কলস, এই 9টা টার্ম তোমাদের অঙ্ক করতে যেমন লাগবে ঠিক সেভাবেই কিন্তু এগুলো 1 মার্কসের কোশ্চেনেও আসে, অর্থাৎ ডেফিনেশান হিসেবে আসে। তাই আগের থিওরিগুলোর সাথে এই 6টা টার্মের ডেফিনেশানও কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট দিন আমরা অঙ্ক করার জন্য যে জার্নাল এন্ট্রিসগুলো লাগে সেই জার্নাল এন্ট্রিসগুলো নিয়ে আলোচনা করব।